যাতে মানে দাঁড়িয়ে কাজকাম করতে পারে। একটা কেন, আরো দুটো পীরজাদা দাঁড়াতে পারে। কি বুঝলেন? দাঁড়াতে পারবে না, দাঁড়ালে মারবো, পিটবো, তাড়িয়ে দেবো, হ্যাঁ, এটা তো উচিত নয়। কি বুঝলেন? দাঁড়াবার সুযোগ দিতে হবে। তবে বাংলার মানুষ কি বুঝলেন ভেবেচিন্তে কাজ করবে ইনশাল্লাহ, আশা করি। হ্যাঁ, সে ভাইপো বলতে চাইছে যে নওশাদ যদি আমাকে যদি দেয় আমি দাঁড়াবো, সেটা পার্টির ব্যাপার। নওশাদ দেবে কি না দেবে সেটা হচ্ছে তার নিজস্ব ব্যাপার, পার্টির ব্যাপার। কি বুঝলেন? সেখানে যে নাও দেয়, আরো পার্টি আছে তো যেখান থেকে দাঁড়াতে পারে, তার তো অসুবিধা কি আছে? কি বুঝলেন? এত তো অসুবিধা কিছু নেই। কত বুঝলেন না? কিছু হিংসুক আছে, তারা পিছনে অনেকে সমালোচনা করবে, তারা করতেই পারে, এরা কোনো ব্যাপার নেই। ভালো কাজ করতে গেলে সমালোচনা করবে, থাকবে, এটা অসুবিধা কিছু নেই। 21 সালে আব্বাস ভাইজান যে দল করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই দলেরই একমাত্র বিধায়ক ভাঙড় থেকে প্রথমবারে জিতে নওশাদ সিদ্দিকী তিনি এমএলএ হয়েছেন। সেই পথকে অনুসরণ করে ফুরফুরা শরীফের দেখতে পাচ্ছি বর্তমানে বেশ কয়েকজন পীরজাদারা তারা রাজনীতিতে 26শে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছা প্রকাশ করেছেন। এটাকে আপনি কেমন ভাবে দেখছেন? দেখুন, রাজনীতি আল্লাহ রসুল করে গেছেন, সাহাবারা করে গেছেন, আমার বাপদাদাও করে গেছেন, আলিমরাও করছে, এখনো করছে। যে কোনো মানুষ আসতে পারে, আমার বংশের মানুষ যে কোনো মানুষ আসতে পারে, সেটাকে আমি না বলতে পারি না। একটা রাজনীতিতে দাঁড়িয়ে মানব সেবা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের আপদে বিপদে মুসিবতে দেখা, লক্ষ্য রাখা, কি বুঝলেন? হ্যাঁ, সরকারি লেভেলে সেটা এলে খুব ভালোই হয়, খারাপ কেন হবে? সেটা বাংলার মানুষও চাইছে তো, চাইনি বলছেন না কেন? অনেকে চাইছে, বুঝতে পারছেন তো আপনারা, কথা বুঝলেন না? সবাই যে এই রাজনীতির মধ্যে নামবে এটা এমন কোনো কথা নয়। আমার বিশ্বাস ফ্যামিলি অনেকে নামছে, অনেকে নামেনে। কি মিনেন? ধর্মগুরু রাজনীতি করতে পারবে না যারা বলে, তাদের মধ্যে মূর্খ ফচকে পৃথিবীতে আছে বলে আমার তো মনে হয়নি। যোগী আদিত্যনাথ যদি রাজনীতি মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে নওশাদ সিদ্দিকী সে করতে পারবে না। কাসিম সিদ্দিকী, যোগী আদিত্যনাথ করে যাচ্ছে, আরো অনেকের মধ্যে এরকম অনেক মুনি ঋষি আছে, তারাও করে যাচ্ছে। যে ধর্মগুরুরা রাজনীতি করতে পারবে না, রাজনীতির মধ্যে আসতে পারে, আসা চলবে না, ও যে ফচকে কি নিজে কুক্ষিগত, হ্যাঁ, হিংসুক বিচারিতা করে বেড়ায়, ওই ফচকেদের কথা বাংলার মানুষরা নেবে না। বাংলার মানুষ জেনে গেছে। কি বুঝলেন? যে পরিস্থিতিটা বাংলায় চলছে, এটা এই মুহূর্তে কিন্তু হ্যাঁ কিছু সৎ ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিজীবী ব্যক্তি, কি বুঝলেন, হ্যাঁ, তাদের এই রাজনীতি মঞ্চে এসে দাঁড়ানো উচিত, নাবার দরকার আছে, তার সমাজের কাজ হবে বলে মনে করি। আর কিছুদিন আগে বলেছিলেন, একটা তোহা সিদ্দিকের একটা মন্তব্য ছিলেন যে 26শে বিধানসভায় নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে এক পীরজাদা তৃণমূলের হয়ে দাঁড়াতে পারে। তার পরিপ্রেক্ষিতে আপনি বলেছিলেন যে নওশাদ সিদ্দিকের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না, এটা আমি ভবিষ্যৎবাণী করলাম। তারপর দেখলাম যে কাসিম সিদ্দিকী হঠাৎ তিনি বললেন যে আমি চাই যে ক্যানিং পূর্ব হয় আমি, তাই আমার ভাইকে যদি নওশাদ চায় আমাদের দেয়, আমরা দাঁড়িয়ে যাবো। দেখেন, গণতন্ত্র রাষ্ট্র, এ রাজ্যে সবাই দাঁড়াবার অধিকার আছে। আমার ভাইপো নওশাদ এই রাজনীতি করেন, ঠিকই আছে, অসুবিধে নেই। যদি আমার ভাইপো বলেন আমি ক্যানিংয়ে দাঁড়াবো, ওয়েলকাম, ভালো, এটা আমিও খুশি, আমি তো নারাজ নয়। তাও তো দাঁড়াবার অধিকার আছে, দাঁড়াতে পারে তো। কি বুঝলেন? আমি চাচা হিসাবে আমি খুব খুশি হব তিনি যদি মানুষের জন্য পাশে দাঁড়ায়, সত্যিকারের মানুষ যদি কাজকাম করে। আর বাংলার মানুষ চাই, কেন আমার ভাইপো দাঁড়াবে না? কাসিম সিদ্দিকী দাঁড়াতে পারে, তার অধিকার আছে, তার জন্য মাথা গরম অন্য কারো কথা চলবে না। কি বুঝলেন? সে দাঁড়াচ্ছে বলে আজকে অনেকের মাথা ঘেমে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, এটা ঠিক নয়।
মানুষকে সুযোগ দেন না, দাঁড়াক না, উঠুক না, সে আসুক, বাংলার মানুষের কাজ করুক। দেশের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, দেশের যে একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, যে ধরনের চলছে, ধর্ম নিয়ে বিভাজন, কি বুঝলেন, যেটা চলছে, এই রাজ্য সরকার নিজেদের পয়সা এত খরচ করে ফেলেছে যে পরীক্ষাগুলো নেওয়ার মতো পরিকাঠামোটাকেও তারা নষ্ট করে ফেলেছে, যার জন্য বিভিন্ন চাপে পড়ে এই পরীক্ষাগুলো হয়েছে, বিভিন্ন রকম চাপে পড়ে কোর্টে মামলা হয়েছে যে এতদিন হয়ে গেছে পরীক্ষা কেন হচ্ছে না, বা এইগুলো নিয়ে অনেক লেখালেখি হয়েছে। তারপরে রাজ্য সরকার কিন্তু এই পরীক্ষাগুলো কন্ডাক্ট করেছে। আদৌ এদের পরীক্ষা দিয়ে চাকরি দেবো এরকম কোনো মানসিকতা ছিল না। এবং আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, খুব দুঃখ লাগে, যেদিন 26,000 এসএসসি চাকরি চলে গেল, মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেছিলেন, কিন্তু ঠিক তার পর মুহূর্তে সুপারনিউমারিক পোস্টের জন্য যখন মামলাটা হয়েছিল, তারা এতে খুশি হয়ে গেছিল যে ক্যাবিনেট তো আমাদের বাঁচিয়ে দিয়েছে, ক্যাবিনেটে যেহেতু ছিল, রাজ্যপালের কাছে ছিল, তারা তো আমাকে বাঁচিয়ে দিয়েছে। সুতরাং সেই বিষয় থেকে মানে রাজ্য সরকার ভেবেছে এই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি চলে গেছে, আর প্রাইমারি 32,000 চাকরি সেই মামলা কিন্তু চলছে। আজকে মামলাটি উঠেছিল, এই যে দেখতে পাচ্ছেন মাস্টাররা এসছে, তারা বলছেন যে 26,000-এর মতো দুর্নীতি আমাদের হবে না, আমাদের যে দুর্নীতি হয়েছে তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত খুঁজে বার করতে পারি। কি বলবেন? দেখুন, প্রমাণ খুঁজে বার করতে যদি না পারে তাহলে ভালো, কিন্তু সেক্ষেত্রে কোর্টের যেটা জাজমেন্ট আসবে আপনাকে সেটা মানতে হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে মাস্টারদের তো কোনো দোষ আমি দেখি না, কারণ যারা তাদের রিক্রুটিং অথরিটি, তারা যদি তাদেরকে ভুল করে রিক্রুটমেন্ট করে থাকে, তাহলে তার জন্য তারা কেন সাফার করবে? এটা তো তাদের সাফারারের কোনো বিষয় নয়। 26,000 যে চাকরিটা গেছে সেটা শুধুমাত্র যোগ্য অযোগ্য আলাদা করতে পারা যায়নি বলে, অথবা এসএসসি তাদের মানে ঠিকভাবে রিপোর্টটাকে পেশ করতে পারেনি বলে 26,000 চাকরি গেছে। 32,000-এর ক্ষেত্রে, প্রাইমারির ক্ষেত্রে এই ধরনের কোনো ঘটনা যাতে না হয়, সেটা এখন থেকে তাদের চিন্তা ভাবনা করা উচিত। কারণ প্রত্যেকটা জিনিসই স্ক্যানারে চলে এসেছে, মামলা এত তো হতো না আগে। এই চাকরি নিয়ে এসএসসি বলুন বা ধরুন প্রাইমারি বলুন, এত মামলা তো কখনো হতো না, কারণ তখন বছর বছর পরীক্ষাটা হতো এবং রিক্রুটমেন্ট একটা প্রসেস ছিল। যদি 10 বছরে 3টে মাত্র প্রাইমারি হয়, নতুন ভোর দেখাবে বলে যে রাজ্য সরকার এসেছিল আমাদের রাজ্যে, সেটাই বলছি, 14 বছরে 3টে প্রাইমারি আর একটা এসএসসি যদি হয়, তাহলে তার পরিণতি এরকম হবে। কারণ সেখানে তো প্রচুর ভিড় থাকবে, অনেক গন্ডগোল হওয়ার আশঙ্কা, কারণ সবাই চেষ্টা করবে পরীক্ষা দিয়ে ঢুকতে। যেটা মেন, দেখুন সিপিএম আমল খুব খারাপ ছিল, আমি মানছি, তার থেকে অনেকে বলছেন অনেকের অন্য আমল ভালো, কিন্তু এটা আপনি বলুন যে প্রিভিয়াস যে 34 বছর অন্তত প্রত্যেক বছর এসএসসি বা প্রাইমারি পরীক্ষাগুলো হতো এবং পিএসসি পরীক্ষাগুলো হতো, মানুষের এত গ্রিভ্যান্স ছিল না, তারা সুযোগ পেত।